হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে যেহেতু আমাদের বার্থডে আ টাইম, সো আমরা একটু আ আ মানে একটা নতুন একটা কিছু নিয়ে আসছি আপনাদের সাথে এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে এইভাবেই থাকতে এবং আমরা আজকে যেহেতু আমাদের বার্থডের বিশেষ একটা দিন, ২ বছর আমরা অতিক্রম করলাম ভূত.com এ। আর সেই কারণেই আমরা চাচ্ছি যে আজকে আমাদের সবগুলো প্ল্যাটফর্ম থেকেই আমরা একটা শো রান করব এবং সেখানে আপনাদের জনপ্রিয় স্টোরি টেলারদের স্টোরি আপনারা শুনতে পাবেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেই স্টোরিতে যাব। এখনো পর্যন্ত এই প্ল্যাটফর্মে আমরা একেবারেই নতুন এবং অন্য যে সমস্ত ইউটিউব শো হয় যে প্রোডাকশন করে তারপরে লাইভ দিয়ে তারপরে হচ্ছে একটা স্কেডিউল করে তারপরে লাইভ দেয়া হয়। আমাদের সেই সুযোগটা নেই। আমরা একেবারেই লাইভ করছি। তাতে সুবিধাটা হচ্ছে যে আমরা আপনাদের কমেন্ট পড়তে পারবো, আমরা আপনাদের মেসেজ পড়তে পারবো। সেটা একটা ভালো দিক। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না কারণ এখানে পুরো শোটাই করা হবে যেভাবে ভূত.com আপনারা শোনেন। শুরুতে জানাই ভূত.com অতিক্রম করল তার ২ বছর এবং এই ২ বছরের পথ চলায় অনেক চড়াই-উতরাইয়ের মাঝেও আমরা আপনাদের সাথে আছি এবং আমরা আপনাদের সাথেই আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সেই সাথে আজকে থেকে শুরু হলো আমাদের এই নতুন পথ চলা এবং আজকে রাতের বেলাতেও কিন্তু একটা স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা একটা স্পেশাল এপিসোড শুনবেন, একটা নতুন ঘটনা শুনবেন। সেই ঘটনাটি শোনার জন্য আপনাদের টিউন ইন করতে হবে রাত ১১:৫৯ এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট পড়ছেন। অন্য YouTube এর সাথে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা আপনাদের কমেন্ট পড়তে পারবো এবং এখানে আমরা আপনাদের কমেন্টগুলো যারা লিখছেন সেগুলো আমরা দেখাতেও পারবো। আমরা আ মনে হয় যে আমরা আ এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কারণ আপনারা আজকে পুরো শো শুনবেন, ঘটনা শুনবেন এবং সেই ঘটনাগুলো আপনাদের স্পেশাল আমি বলি যে কিভাবে সাজিয়েছি। আমরা ভূত.com এর খুব জনপ্রিয় ২ টি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো এবং তারপরে আমরা স্বাধীন মিউজিক অ্যাপে যাবো। সেইখানে গিয়ে আমরা আপনাদের একটা নতুন স্টোরি শোনাবো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই শোটা খুবই স্পেশাল একটা শো হচ্ছে। বার্থডে উপলক্ষে আমাদের এই আয়োজন এবং আপনারা চেষ্টা করব আমরা প্রতি শুক্রবার, বৃহস্পতিবার এই সময়ে রাত ১১:৫৯ আপনাদের কাছে ফিরে আসতে এবং সেইখানে আপনাদের নতুন ধরনের ঘটনা উপহার দিতে। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে প্রতিটা মুহূর্ত যেন আপনাদের আমাদের সাথে আনন্দে কাটে, সেটাই আমরা চাইবো। আমি জানি না যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এবং শুনতে পাচ্ছেন। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে আমাদের সাথে আছে এই মুহূর্তে এবং অনেকে আমাদের এখানে আ মানে জাস্ট এখানে উপস্থিত হয়েছেন আমাদের জন্য যে আজকের এই এপিসোডটা কেমন হয় সেটা দেখার জন্য। এবং এই ফার্স্ট টাইম আমরা YouTube, Facebook এবং সব জায়গা থেকে একটা এপিসোড করছি। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, আনন্দ পাবেন আপনারাও এবং আমি এখন যে সমস্ত আমি একটু বলে নেই যে আমাদের এই যে ২ বছর আমরা যে পথ চললাম, এটা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে এবং আপনারা সাথে ছিলেন বলেই আমাদের সম্ভব হয়েছে এই পথ চলা। আর ২০২০ সালে খুব হঠাৎ করেই আমরা শুরু করেছিলাম ভূত.com স্বাধীন মিউজিক অ্যাপে। একটা ছোট প্ল্যাটফর্ম ধীরে আপনারা বড় করে তুললেন এবং আপনারা সবাই সেখানে অংশ নিলেন। আপনারা সবাই এসে আমাদের এই প্ল্যাটফর্মটাকে নিজের করে নিলেন। এবং আজকে রাতেও আমি বিশ্বাস করি যে স্পেশাল এপিসোড চলবে বার্থডে উপলক্ষে। সেখানেও আপনারা জয়েন করবেন রাত ১১:৫৯ এবং তার আগে এখানেও আপনাদের ঘটনা শুনিয়ে নিয়ে যাব। সুতরাং আমরা যারা এখানে ঘটনা শুনবো, তারাই আবার এইখান থেকে চলে যাব স্বাধীন মিউজিক অ্যাপে। সেটাও লাইভ এবং সেটাও ফ্রি। সো সেখানে আপনারা শুনে আজকে বার্থডে সেলিব্রেট করব আমরা সবাই মিলে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি কিছু কমেন্ট পড়ি। আ আমি দেখতে পাচ্ছি এখানে সাবরিনা আফরোজ আছেন, লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাপি বার্থডে ভূত.com জানিয়েছেন আমাদের এখানে। জ্যাক আমাদের সাথে আছেন। ফেসবুক ইউজার নাম দেখতে পাচ্ছি না। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো একজন ফেসবুক ইউজার লিখেছেন লাভ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাকিব। সবাই ভালোবাসা জানাচ্ছেন। কিছু মানুষ আছেন আরো অন্যরকম কথাও বলছেন। আ সুতরাং আল্লাহ আপনাদের মঙ্গল করুক এবং আপনাদের শুভ বুদ্ধি দিক সেইটুকুই আশা করব। কারণ যেকোনো আ ভালো উদ্যোগকে যদি আপনারা স্বাগত জানাতে না পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে ১ম ঘটনায় চলে যাব এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটা আপনারা একটু মনে রাখবেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে russell.booth.com@gmail.com যে স্ক্রল যাচ্ছে সেই স্ক্রলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটি। আমরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের ১ম ঘটনায়।
আই এম ভেরি এক্সাইটেড কারণ আজকে এই এপিসোডটা খুব অন্যরকম এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা আজকে বিকেল বেলায় সন্ধ্যার দিকে আরকি আমরা একটা অডিও লাইভ করেছি। সেখানেও আপনারা অংশ নিয়েছেন এবং আপনাদের সবাইকে সেইজন্য অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই আমরা। এবং আশা করছি যে আমরা ধীরে, ধীরে এই প্ল্যাটফর্ম থেকে আরো ভালোভাবে, আরো অনেক চমৎকারভাবে আপনাদের সামনে এসে হাজির হব। এখনো অনেক কিছু আমরা বুঝি, অনেক কিছু আমরা বুঝি না। আপনারা আমাদের চাইতে আরো অনেক ভালো বোঝেন অনেক কিছু। তো দেরি না করে আমরা চলুন চলে যাই আমাদের ১ম ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যালোউইনের ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একটা কম্বো স্টোরি, তাই ঘটনাটির ব্যাপারে এখনই বিশেষ কিছু বলছি না। তবে আপনাদের জন্য এবং রাসেল ভাইয়ের জন্য এই ঘটনাটি হতে চলেছে হ্যালোউইন স্পেশাল এপিসোডের বিগ সারপ্রাইজ। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি, কারণ ঘটনাটি আমি নিজে সংগ্রহ করলেও লেখাটা কিন্তু আমার একার নয়। জানেন কে কে সঙ্গ দিয়েছে আমাকে? তারা আর কেউ নন, আমার আপনার প্রিয় তানভীর তুষার, সাবিত আলম এবং সিফাত আলম ভাই। জি হ্যাঁ, আমরা 4 জন মিলে ঘটনাটি লিখেছি। অর্থাৎ আজকে হ্যালোউইন স্পেশাল এপিসোডে এই ঘটনার মাধ্যমে আপনারা আপনাদের সব পছন্দের স্টোরি টেলারদের লেখকি ভঙ্গির স্বাদ একসাথে গ্রহণ করতে পারবেন। আর আপনাদের জন্য এই সারপ্রাইজের আয়োজন করার মূল পরিকল্পনাকারী সিফাত ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যা হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পরিচিত একজন বড় ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন ডাক্তার, তার নাম ডাক্তার উৎপল বিশ্বাস। ভূত এফএম এবং ভূত.com-এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমাকে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। একটা সময় তিনি বলেন, তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, আজ অনেক দিন পর তোমার সাথে দেখা। তুমি এখন ভূত.com-এর মডারেটর। আমি তোমার সবগুলো ঘটনা শুনেছি এবং আমার কাছে চমৎকার লেগেছে। আমার কাছেও একটা রোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা আছে। তুমি যদি লিখে পাঠাও তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। উৎপল ভাইয়ের কথা শুনে আমার আর তর্স হয়েছিল না, তাই অনুষ্ঠান শেষে বিকেল বেলা তাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে পড়ি ঘটনা শোনার জন্য। ভেবেছিলাম ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লিখে পাঠাবো, কিন্তু সারপ্রাইজটাকে তো এভাবে হাতছাড়া হতে দেয়া যায় না। তাই ঘটনাটা কিছুটা নাটকীয় ভঙ্গিতেই শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পড়ন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্রতাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। 2-1 জন ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর
বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার একপাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য, অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে, অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছ সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচণ্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে, যা নিয়েছ ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হয়তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয়ে ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনব, এটা আমি ঠিক নিয়েই যাব। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, আর একটু পরপর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায়।
হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের 4টা কোণা থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও না এখান থেকে, ফিরিয়ে দাও। ডোম সব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে, আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঢেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ, যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিসফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এই সব শব্দ শুনছেন। আমি তো কিছুই শুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবেই শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুইজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর, পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই, গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন।
চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই, এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে একটি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে। ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভেতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন? দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরও ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরেও আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? জুড়ে কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা, আমি তার সাথে যেতে পারছি না। গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন আমার কাছে তাকে খবর দিচ্ছে না কে বলছেন মারছে, এ আপনি কাকে গাড়ি
আবারও ফিরে আসলাম আমি রাসেল। আমি ঠিক বুঝতে পারছি না, কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে আরেকটা স্টোরি আছে। সেই স্টোরিটা দিয়ে শুরু করি। তারপরে আমরা আবার ওই স্টোরিটাতে ফিরে আসবো। এই স্টোরির কি প্রবলেম হয়েছে আ সেইটা আমি একটু সমাধান করে নেই। তার আগে আমি আরো একটা স্টোরি আপনাদের জন্য প্লে করছি। আসলে এটার কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ আমি বললাম যে আমরা এটা একেবারেই নতুন আমরা এই জায়গাটাতে, এবং আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। আ সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সরাসরি আমরা আরেকটা ঘটনায় যাচ্ছি, এবং সেখান থেকে আমরা আবারও এই ঘটনাটিতে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। এবং আশা করব যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. কে কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ি। সালটা ২০১৭। সেই বছর কোরবানি ঈদ পালন করতে আমি আমার গ্রামের বাড়ি যাই। আমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অনেক গহীন এক গ্রামে। যেহেতু আমি পেশায় একজন চিকিৎসক, তাই আমি গ্রামে যাওয়ার সাথে সাথেই দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো, এবং আমিও সাধ্যমতো তাদের চিকিৎসা করতে থাকলাম। আমার বাড়ির পাশেই ছিল একটি মসজিদ। ওই সময় ততটা ধর্মপরায়ণ না হওয়ায় নামাজ পড়তাম না, তবুও ডাক্তার হওয়ার কারণে এলাকার সব মানুষ আমাকে সম্মানের চোখে দেখত। মসজিদের ইমাম সাহেবের সাথেও আমার অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন এশার নামাজ পড়ার পর মসজিদের ইমাম সাহেব আমার সাথে দেখা করতে আসলেন। যথারীতি তিনি আমাকে ইসলাম এবং দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আর অন্যান্য সময়ের মতো আমিও সেগুলো এড়িয়ে যাচ্ছিলাম। হঠাৎ তিনি আমাকে বলে বসলেন, বাবা, তুমি কি জিন ভূতে বিশ্বাস করো? আমি একটু হেসে বলি, না চাচা, আমিও অবাস্তব কোনো জিনিসে বিশ্বাস করি না। যা কিছু নিজের চোখে দেখি তাই বিশ্বাস করি। শুনে হুজুর তার পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন, যদি নিজের চোখে দেখো তাহলে বিশ্বাস করবে? আমি হেসে বললাম, কেন নয়, আমি তো দেখতেই চাই, আর প্রমাণ করিয়ে দিতে চাই এইসব জিন ভূত বলে কিছু নেই। সব মানুষের কল্পনা, আর ধর্ম ব্যবসায়ীদের টাকা উপার্জনের হাতিয়ার। আমার কথা শুনে ইমাম সাহেব চুপ করে মাথা নিচু করে কি যেন ভাবছিলেন। তারপর মাথা তুলে বললেন, বাবা, এইভাবে বলতে হয় না। যেদিন তোমার মুখোমুখি হবে সেই দিন হবে অনেক ভয়াবহ একটা দিন। এই বলে ইমাম সাহেব চলে যান, আর বলে যান আগামীকাল রাতে একটা জিনে ধরা মেয়েকে দেখতে যাবেন তিনি। আমিও সেখানে যেতে চাই কিনা জানতে চান। আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। দেখাই যাক না কি হয়। সেদিনটা আমার জন্য অনেক ব্যস্ততার একটা দিন। কিভাবে দিন গড়িয়ে রাত নেমে এলো খেয়ালই নেই। এশার নামাজের পর সেই ইমাম সাহেব আমাকে ডাক দেন। আমিও বাড়ি থেকে বের হই। আমি ভুলেই গিয়েছিলাম আজকে ওনার আমাকে নিয়ে কোথাও যাওয়ার কথা, তাই দেরি না করে ওনার সাথে যাচ্ছিলাম। হুজুরের সাথে তার মুয়াজ্জিন আর মাদ্রাসায় পড়া
দুজন কিশোর বয়সী ছাত্রও ছিল। আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম। আমরা হাঁটছি। কিছু দূর যাওয়ার পর থেকেই ওনারা আমার সাথে কথাবার্তা কমিয়ে দেন আর গুনগুন করতে করতে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করেন। আমি কোরআনের খুব বেশি সূরা পারতাম না, তাই আমি ওনাদের মতো কোরআন না পড়ে পথের দিকে লক্ষ্য রাখি। সেই রাতটা ছিল জ্যোৎস্নায় ঝলমলে একটি রাত, তাই আমরা আমাদের সাথে আনা মোবাইলগুলোর আলো না জ্বালিয়ে চাঁদের আলোতে পথ চলছিলাম। আমি এদিক সেদিক তাকাতেই হঠাৎ লক্ষ্য করি রাস্তার পাশের পুকুরে কারা যেন বারবার ডুবছে আর ভাসছে। আমি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে যাই। কারা এই রাতে পুকুরে গোসল করে? ওইদিকে হুজুরদেরও কোরআন পড়ার আওয়াজটা অনেক বেড়ে গিয়েছিল। আমি অনেক ভালো করে দেখার জন্য যেই পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে মুয়াজ্জিন সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে আর এদিক সেদিক তাকাতে নিষেধ করে। আমিও এই ব্যাপারটা খুব অবাক হই। কিছু দূর আসার পর আমরা সেই জিন ধরা মেয়েটির বাড়িতে গিয়ে উপস্থিত হই। টিনের একটি বাংলো বাড়ি সেটা। সেই বাড়িতে তখনও বিদ্যুৎ না পৌঁছালেও হ্যারিকেন আর কুপির আলো জ্বেলে রেখেছে তারা। আমাদেরকে একটা বসার ঘরে বসিয়ে রেখে ওনারা চলে গেলেন মেয়েকে আনতে। কিছুক্ষণ পর তারা একটি মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করে, আর সাথে সাথেই সেই ঘরের পরিবেশ বদলে যায়। ভয়ঙ্কর গুমোট সেই পরিবেশ, আর সেই সাথে চলছিল হুজুরের গুনগুন শব্দে কোরআন পাঠ। বলে রাখা ভালো, সেই মেয়েটি ছিল অপরূপ সুন্দরী, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা ছিল যা আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। আর একটা আশ্চর্যের বিষয়, আমি অনেকের কাছে শুনেছিলাম জিনে ধরা কাউকে হুজুরের কাছে আনলে তারা নাকি অনেক ঝামেলা করে, তেড়ে আসে, মারতে চায়, কিন্তু এই মেয়ে পুরোপুরি স্বাভাবিক। তার সব কিছু স্বাভাবিকভাবে চলছিল। কোরআন পাঠ ও বিভিন্ন আমল করছিল সবাই। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা মাথা নিচু করেছিল। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা সরাসরি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলে ওঠে, কিরে মতিন, অনেকদিন পর গ্রামে আসলি তাই না? তা আসলি যখন, তখন বলে যা কেমন মৃত্যু পছন্দ তোর। এটা শুনে আমি সহ ঘরের সবাই স্তব্ধ হয়ে যাই। আমার হাত পা কাঁপছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না একজন অপরিচিত কম বয়সী মেয়ে কিভাবে আমার নাম ধরে ডাকবে। এইসব ভাবছিলাম, আর তখনই মেয়েটা বলে উঠল, কি রে তুই ভাবছিস আমি কিভাবে এত কিছু জানলাম? আমি তোর সব জানি, তুই কোথায় থাকিস, কি করিস, সব। তুই অবিশ্বাসী, তোকে তো আমরা এমনি ছেড়ে দেব না। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি প্রচন্ড উত্তেজিত হয়ে হুজুরকে বললাম, বন্ধ করেন এসব, আমি সব বুঝেছি। আমি অবিশ্বাস করেছি বলে প্ল্যান করে আপনারা এই সমস্ত নাটক সাজিয়েছেন। আমি এইসব বললেই হুজুরদের দিকে তেড়ে যাই, আর ঠিক তখনই অদৃশ্য কেউ আমার গালে যেন প্রচণ্ড জোরে চড় বসিয়ে দেয়, আর আমি সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আসে আমি তখন সেই বাড়িতেই। আমি কি হয়েছে জানতে চাইলে ইমাম সাহেব একটু মুখ ভার করে বলতে থাকেন, তুমি যখন মেয়েটার জিনের সাথে কথা বলছিলে তখন সেই জিনটা আটকাতে ব্যস্ত ছিলাম আমি। আমরা প্রায় সফল হয়েই গিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে তুমি উত্তেজিত হয়ে পড়লে আমাদের ওপর, আর তেড়ে আসলে আমাদের দিকে, আর তখন আমাদের মনোযোগে ব্যাঘাত হওয়ায় আমরা আর ওদেরকে আটকাতে পারিনি। আর ঠিক তখনই তুমি শূন্যের ওপর দাঁড়িয়ে আছাড় খেয়ে পড়ে গেলে, আর জিনগুলোও আমাদের হাতছাড়া হয়ে যায়। যেহেতু আর কিছু করার ছিল না, তাই ইমাম সাহেব বাড়ি বন্ধ করে দিলেন ওনাদের, আর আমরাও গ্রামে ফেরত আসলাম। সেদিন থেকে আমার জীবনে নেমে আসে ভয়ঙ্কর দিনগুলো। ঈদ শেষে আমি বাবা মা আর ছোট বোনকে নিয়ে ঢাকার উত্তরায় আমার বাসায় চলে আসি। ধীরে ধীরে আমি গ্রামে ঘটা ঘটনা একদম ভুলে যাই। আমি উত্তরায় একটা প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করতাম। আমার রোগীর মধ্যে প্রায় সবাই মানসিক সমস্যা নিয়ে আসতো। তো একদিন সন্ধ্যায় আমার কাছে একটা রোগী আসে। আমি কথাবার্তা বলে পরীক্ষা করে অস্বাভাবিক কিছু পাচ্ছিলাম না। তারপর সেই রোগীটার গার্জিয়ানকে জিজ্ঞেস করি, কি সমস্যা আপনারাই খুলে বলুন। তারপর ওনারা যা বলেন তা রোমহর্ষক। আমরা কোনোদিনও কল্পনা করিনি এমনটা হবে। আমাদের ছেলের মতো হাসি খুশি ছেলে খুব কমই আছে, কিন্তু এইবারে কোরবানি ঈদে আমাদের সেই আনন্দ একদম শেষ হয়ে গেছে। সেই দিনটা ঈদের তৃতীয় দিন, আর আমাদের পারিবারিক রীতি অনুযায়ী ঈদের তৃতীয় দিন আলাদা আলাদা 3টা কোরবানি দিয়ে আসছি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা কোরবানির কাজ শেষ করে মাংসগুলো রান্না করে রেখেছিলাম, কিন্তু আমাদের কাজের বুয়া কিছু একটা প্রয়োজনে রান্নাঘরে যায়, আর তখনই দেখে এক ভয়াবহ ঘটনা। আমাদের আদরের ছেলেটা হাতে মাংস নিয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে
তাজা রক্ত বেরিয়ে পড়ছে। এটা দেখে বুয়া অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফিরে আসলে তার মুখ থেকে আমরা এই কথাগুলো জানতে পারি। এরপর আমার ছেলে কিছু খায় না, মাঝে মাঝে চিৎকার করে উঠে বলে আমার রক্ত চাই। আমি একটু হাসলাম। মনোবিজ্ঞানের ভাষায় রক্ত খাওয়ার এই নেশাকে বলে রেনফিল্ড সিনড্রোম। আমি সেই অনুযায়ী প্রেসক্রিপশন লিখছিলাম। ছেলেটা মাথা নিচু করেছিল। হঠাৎ সে মাথা উঁচু করে আমার দিকে তাকায়। তার চোখ ছিল রক্তবর্ণ। প্রচণ্ড হিংস্রতার সাথে আমাকে যে কথা বলে সেটা শুনে আমি ভয়ে একেবারে জমে যাই। সে বলে, ইরমতিন, অবিশ্বাসী, ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি? তোকে আমরা ছাড়িনি। তোর রক্ত খেয়ে তারপর আমাদের শান্তি হবে। আমি নিজেকে কোনো রকমের সামলে সেই রোগীটিকে বিদায় করি। আমার সারা জীবনে বিজ্ঞানের প্রতি অগাধ বিশ্বাস আর প্যারানরমাল ঘটনার প্রতি যে সন্দেহ ছিল তা বারবার আমার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। কিন্তু কে জানতো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটা এখনো বাকি। সেদিন চেম্বার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসার সবাই ততক্ষণে ঘুম। শুধু আমার ছোট বোন জেগেছিল। আমার জন্য রাতের খাবার সাজিয়ে রেখেছিল টেবিলে। রান্নাঘরে কিছু একটা আনতে যায়। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আমার বোনটি রান্নাঘর থেকে এখনো ফেরেনি। আমি কৌতূহল বশত রান্নাঘরে ঢুকি, আর যা দেখি তা আমি কোনোদিনও দেখতে চাইব না। দেখি আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। আমাকে দেখতে পেয়ে সেই জিনিসটার হিংস্রতা বেড়ে যায়। ছুটে এসে আমার হাতে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠি, আর তারপর সবকিছু অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। আমি আমার হাতে ব্যান্ডেজ দেখতে পাই। আমি আমার মা বাবাকে আমার বোনের কথা জিজ্ঞেস করি। উত্তরে ওনারা বলেন, কাল রাতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ তোমার চিৎকার শুনে আমরা বের হয়ে আসি। পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছিল। তা দেখে তোমার মা অজ্ঞান হয়ে যায়। আমি কোনো রকমে তোমার হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন দিয়ে আসতে বলি। তারপর তোমাকে এক ব্যাগ রক্ত ভরতে হয়। আমি বলি, আমার বোন কোথায়? কেন, ও তো বাসায়। আমি উত্তেজিত হয়ে বলি, এখনই আমার গ্রামের সেই ইমাম সাহেবকে ডাকো। সেই দিন রাতের মধ্যে ইমাম সাহেব আরও দুজন হুজুরকে নিয়ে ময়মনসিং থেকে আমাদের বাসায় আসেন। আমিও বাসায় চলে আসি। আমি এর শেষ দেখতে চাই। ওনারা বাসায় ঢুকেই বাসাটা বন্ধ করে দেন। তারপর ড্রয়িং রুমে ওনারা বসেন। আমার বোনকে এরপর আসরে নিয়ে আসা হয়। ঠিক ওই গ্রামে যেমন অনুভূতি হয়েছিল আজও তেমন হচ্ছিল। বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে পড়েও মনকে শান্ত রাখলাম। যে করে হোক আমার বোনকে বাঁচাতেই হবে। হুজুর অনেক দোয়া আমল করছিলেন। তারপর ইমাম সাহেব আজান দিয়ে কি যেন একটা আয়াত পড়তেই আমার বোন পুরুষদের গলায় চিৎকার দিয়ে উঠে বলল, পারবি না, আমার সাথে পারবি না। আমি সবচেয়ে শক্তিশালী জিন। আমি অবিশ্বাসীদের রক্ত পান করি। এই কথা বলে আমার বোন আমার দিকে তাকিয়ে হিংস্রভাবে হাসতে থাকে। হুজুরা তারপর একটা সাদা কাফনের কাপড়ের টুকরা বের করে আমাকে সেই কাপড়ের ওপর আমার রক্ত দিতে বলে। আমি একটা ব্লেড দিয়ে আমার আঙুলের ডগায় পোঁচ দিয়ে 3 ফোঁটা রক্ত সেই কাপড়ের ওপর দেই। তারপর সেই কাপড়কে বোতলের ভেতর রেখে জোরে জোরে ওনারা বিভিন্ন আয়াত পড়তে থাকেন। এক সময় আমার বোন নিস্তেজ হয়ে পড়ে। এরপর বোতলের মুখ বন্ধ করে আমার হাতে দিয়ে বলেন, এখন আর সমস্যা হবে না। এই জিনটা আমাদের দেশের কোনো জিন না, আরবের মরুভূমির রক্ত খেকো জিন। এই জিনটির মধ্যে এরাই সবচেয়ে শক্তিশালী। কিভাবে এই জিন আমাদের দেশে আসলো তা আমার জানা নেই। যাই হোক, ওনারা সাথে করে বোতলটি নিয়ে যান আর নিরাপদ জায়গা বুঝে পুঁতে রাখবেন বলেন। এই ঘটনার পর থেকে আমি প্যারানরমাল ঘটনা বিশ্বাস করি। আমি নিয়মিত নামাজ রোজা পালন করি। জানি না কোনোদিন সেই শক্তিশালী জিন যাকে বলে ঘোল বোতল থেকে মুক্তি পেলে কি হবে। তবে যতদিন বেঁচে থাকবো আল্লাহর পথেই থাকবো ইনশাল্লাহ। এটি ছিল আমার বন্ধুর চাচ্চুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভবিষ্যতে আরও ঘটনা পাঠানোর ইচ্ছা আছে। মিটফোর্ড হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ সিয়াম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। ইটস আ বিউটিফুল স্টোরি এবং আমি আপনার আরও স্টোরির জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর নেক্সট স্টোরি এবং আশা করছি যে আপনি খুব দ্রুতই সেটা পাঠিয়ে দেবেন। এবং একটা জিনিস খুব অদ্ভুত, যারা সাইকিয়াট্রিস্ট বা যারা সাইকোলজিস্ট তারা সাধারণত এই জিন ভূত
ভূত এই সমস্ত ব্যাপার-স্যাপার নিয়ে যদি কোনো পেশেন্ট যায় তাহলে সেটাকে মানসিক সমস্যাই বলেন, এবং তিনিও আমাদের যিনি আজকে ঘটনা বর্ণনা করলেন তিনিও কিন্তু তাই ভেবেছিলেন। এটা আমার ফার্স্ট টাইম জানা হলো যে এই ঘটনাটি যদি সত্যিই হয় তাহলে আমি বলবো যে একজন মনোবিজ্ঞানী তিনি এইভাবে পুরো জিনিসটা বিশ্বাস করবেন, এটা আমার কাছে অবিশ্বাস্য। তারপরেও এই ঘটনাটি ঘটেছে এবং পৃথিবীতে এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটতেই থাকে, এবং আপনাদের কাছে এই সমস্ত আশ্চর্যজনক ঘটনা নিশ্চয়ই রয়েছে। আমি ডাক্তার সিয়ামকে ধন্যবাদ জানাই, মানে এমন চমৎকার আমাকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি জানতামই না যে পৃথিবীতে মনোবিজ্ঞানীও কেউ কেউ আছেন যারা এইরকম ধরনের ঘটনা দেখার পরে বা জানার পরে এরকম বিশ্বাস স্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ঘটনা পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। facebook.com/russell.স্বাধীন হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন, কারণ সেখানেই আমাদের খুব দ্রুত লাইভ একটা এপিসোড নিয়ে আমরা হাজির হচ্ছি। সেখানে আপনারা ঘটনা শুনবেন এবং সেটা একই সাথে স্বাধীনেও প্রচারিত হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ইয়েস, এই ছিল আমাদের প্রথম ঘটনা। মাঝখানে তো আমরা একটা ঘটনা জাস্ট হচ্ছে শেয়ার করতে গিয়েও শেয়ার করতে পারলাম না। তবে একেবারেই হতাশ হবার কিছু নেই। আমরা হয়তো সেই ঘটনাটা আজকে রাতের বেলাতেই YouTube এ পাবলিশ করে দিব। আমরা কিছু কমেন্ট পড়ি এবং ততক্ষণে যদি ঘটনাটা রেডি হয় তাহলে তো খুবই ভালো। আমাদের এইখানে আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আজকে ফার্স্ট শো। সো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা কোনো না কোনোভাবে আসলে চেষ্টা করেছি আপনাদের কাছে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার, এবং আমরা আজকে যথাযথ চেষ্টা করেছি আপনাদেরকে লাইভে ঘটনা শোনানোর। একটা ঘটনা আমরা ঠিকঠাক পড়তে পেরেছি বা শোনাতে পেরেছি, কিন্তু সেকেন্ড যে ঘটনাটা সেটা আসলে অনেক বড়, এবং আমরা যে ঘটনা আজকে রাতের বেলায় প্রচার করব সেটা হচ্ছে আজকের এই বার্থডে স্পেশাল উপলক্ষে স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা রাত 11:59 আরো একটি ঘটনা শুনতে পাবেন, এবং এই ঘটনাটি এখন যেটা শুনলেন সেটাও আমরা চেষ্টা করব আপনাদের আসলে আপনাদের কাছে পাঠিয়ে দিতে। আমি একটু কনসেপ্টটা বলি। আমাদের এই শোটার নাম হচ্ছে ভূত.com, এবং আমরা সেই ভূত.com শো থেকে আমরা করছি ভূত.com এক্সট্রা। যারা আমাদের এখানে বলছেন যে পুরনো স্টোরি কেন শুনছি, তাদেরকে বলি আপনাদের অনেকেই আছেন যারা স্বাধীন মিউজিক অ্যাপে আপনারা বলেন যে শুনতে পারেন না, আপনারা ইউটিউবে শুনতে চান। সেই কারণেই আমরা নিয়ে আসলাম ইউটিউবে, এবং ইউটিউবে আমরা আমাদের বাছাইকৃত কিছু ঘটনা, যে সমস্ত পুরনো স্টোরি, সে সমস্ত স্টোরি আমরা শোনাবো। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো, আর যদি ভালো না লাগে তাহলে আমার আসলে কিছু করার নাই, কারণ আমি আর কি করতে পারি। আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম একটা শো করতে চাই স্পেশাল স্টোরি নিয়ে। যারা আসলে স্বাধীন মিউজিক অ্যাপে এই স্টোরিগুলো শোনেন তাদের মধ্যে যারা যেরকম শুনবেন, হয়তো অনেক ইউটিউব এবং ফেসবুকের আপনারাই না বলেছেন যে বারবার করে ইউটিউব এবং ফেসবুকে নিয়ে আসতে। যদি পছন্দ না হয় তাহলে আপনারা এইখানেই একদম লিখবেন, আমরা এই শোটা বন্ধ করে দেব। আমাদের একেবারেই ইচ্ছা নেই নতুন করে কোনো শো করার, কারণ স্বাধীন মিউজিক অ্যাপে উই আর ভেরি হ্যাপি উইথ দ্য প্ল্যাটফর্ম, অ্যান্ড আজকেও সেখানে নতুন ঘটনা শুনবেন। নতুন ঘটনা শুনতে গেলে স্বাধীন মিউজিক অ্যাপে যেতে হবে, এবং এখানে আমরা কিছু কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে। একদম যে সবগুলো পুরনো হবে সেটা আমি বলছি না, কিন্তু আপনাদের নতুন ঘটনা আজকে যদি শুনতে চান তাহলে আজকের বার্থডে স্পেশাল উপলক্ষে এই ঘটনাটি শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবার যারা স্বাধীনে তারাই শুনতে পেয়েছিলেন। সো এই ঘটনা যদি আপনারা শুনতে চান, ডেফিনেটলি আপনাদের নতুন আজকের যে ঘটনাটা সেটা স্বাধীন মিউজিক অ্যাপে রাত 11:59, অর্থাৎ ঠিক আর মোটামুটি বলতে পারেন যে ১ ঘন্টা কয়েক মিনিট পরেই আপনারা শুনতে পারবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে একজন আমাদের লিখছেন যে হি ইজ লিসনিং আওয়ার শো ফ্রম ক্যালিফোর্নিয়া, রাইট? এবং আমরা অনেকেই চান না মনে হয় এই শোটা। তো আমি একটা কাজ করি, এই শোটা কি বন্ধ করে দিব নাকি? এটা আমাদের জানা খুব জরুরি। আমরা মাঝে, মাঝে আপনাদের নতুন কিছু স্টোরি শোনাতে পারি, কিন্তু পুরনো স্টোরি নতুন স্টোরি মিলিয়ে থাকবে। আপনারা ইউটিউবে যখন আননোন কোনো চ্যানেল যখন আমাদের স্টোরি প্রচার করে, তখন আপনারা খুব খুশি হন এবং সেইখানে গিয়ে খুব মনে করেন যে আমরাই তুলে দিয়েছি, এবং আপনারাই বারবার করে বলেন যে আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে আসতে। এখন আপনারা যদি বলেন যে না দরকার নাই, তাহলে একেবারেই দরকার নেই, কারণ আমরা তাহলে স্বাধীন মিউজিক অ্যাপে একদিন শো করব শুক্রবারে, এবং তাছাড়া আমাদের ওইখানে আরও অনেক কিছু আসছে নতুন নতুন, সেখানে আমরা করতে চাই। এটা পুরোপুরি আপনাদের জন্য নিয়ে আসা, কিন্তু এখানে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি আমি যে কিরে ভাই এই স্টোরি কেন, এটা তো শুনেছি আগে। এই ধরনের কমেন্ট যদি আসে তাহলে আমরা আসলে আশা
সামনের দিকে এটাকে কন্টিনিউ করতে চাই না। কারণ আপনাদের জন্যই আসা। আপনারাই যদি না চান তাহলে এই শো করে কি হবে? মানে কি করব বলেন? আপনাদের আ সাথেই মানে থাকার জন্যই এত চেষ্টা। এবং আমাদের যে বড় যে স্টোরিটা সেই স্টোরিটা আমরা শোনাতে পারলাম না। বাট ইটস আ বিউটিফুল স্টোরি এবং অনেক বড় ঘটনা সেটা। এবং সেটা আমাদের এক্সপোর্ট হতে বেশ কিছুটা টাইম লাগবে। এবং আমরা আজকে স্বাধীন মিউজিক অ্যাপে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেটার পরে আমাদের YouTube এবং Facebook এ আমরা সেই স্টোরিটা আপলোড করে দিব। সেটুকু আপনাদের কথা দিতে পারি। এবং সেটা আমরা চাইলেই পারি আরকি। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনারা সেইজন্য আপনাদের আজকে রাতে বা যেকোনো সময় আপনারা চাইলেই সেটা শুনতে পারবেন। বড় যে স্টোরিটা আছে সেইটাও আমরা আপলোড করে দিব এবং আপনারা সেটা শুনবেন। কারণ ওটা আ মানে লোড হতে অনেক টাইম লাগবে এবং অনেক মানে কখন ওটা শোনাতে পারবো তার কোনো ভরসা নাই। তো আমার মনে হয় যে আজকে ছোট্ট করে শুরু করলাম এবং আমাদের এই উদ্যোগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটাও জানাবেন। যদি ভালো না লাগে সেটা আমাদেরকে এক্ষুনি জানান প্লিজ। কারণ আমরা আপনাদেরকে হতাশ করে বা আপনাদেরকে মানে কষ্ট দিয়ে আমরা কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই না। আপনাদের কারণেই আমাদের ফিরে আসা এবং আপনাদের কারণেই আমাদের মানে কি বলবো যে আজকে রাত ১১:৫৯ নতুন একটা স্টোরি শুনতে হলে আপনাদের স্বাধীন মিউজিক অ্যাপে যেতে হবে এবং পরবর্তীতে এই প্ল্যাটফর্ম নিয়েও আমরা অনেক কিছু চিন্তা করছি। সেটা আপনাদের সাথে কথা বলে আপনাদের মতো করে আমরা আবারও আ এখানে শুরু করব বা চলে আসবো। কিন্তু এই যে দেখেন এই যে বড় একটা স্টোরি, লাইভে যাওয়ার যে প্রবলেমগুলো, এই যে এখন যদি আমি এটা আগে থেকে উঠিয়ে দিয়ে রাখতাম তাহলে হয়তো কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমি যখনই যেই মুহূর্তেই লাইভে শো করার প্ল্যান করেছি, সেই মুহূর্তেই কিন্তু আমার ঝামেলা শুরু হয়ে গেছে এবং সেই মুহূর্তে আমি দেখতে শুরু করলাম যে আমাদের স্টোরি ঠিক মতন যাচ্ছে না, অর্ধেক যেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এরকম কিছু ঝামেলা হয়। মানে আপনারা যে সমস্ত YouTube এ যে সমস্ত লাইভ দেখেন, একমাত্র কথা বলা ছাড়া মেক্সিমাম লাইভ যেটা হয়, ঘটনা শোনানো বা ঘটনা পড়া, সেটা কিন্তু একটু অন্য ধরনের হয়। আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে আপনারা যদি কিছুক্ষণ আমাদের সঙ্গে আরেকটু থাকেন, তাহলে আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা হয়তো এর মাঝখানে শুনিয়েও ফেলতে পারি। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনা কি আপনারা শুনতে চান? আমি আমি আ আজকে আমাদের অডিও একটা রুম ক্রিয়েট করেছিলাম এবং সেখানে আমরা একটা স্টোরি বলেছি। আমি আমার লাইফের কিছু ঘটনা বলতে পারি বা এখানে আমরা আপনাদেরকে ইনভাইট করতে পারি। আপনারাও সবাই লাইভ এই শোটা করতে পারেন। অনেক কিছুই হতে পারে। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে আছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। যদি থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনারা থাকেন তাহলে আমাদের YouTube এ এবং Facebook এ আপনাদের আরো বেশি আসতে হবে এবং আপনাদের যে সমস্ত মানুষজন নেগেটিভ কমেন্ট করছেন তারাও থাকবেন এখানে। কিন্তু আমি চাই না যে আপনারা ১ম দিনেই যেরকম করছেন ভূত.com এর বার্থডের দিনে আমি আবার ভাবলাম যে, "কিরে ভাই! আমি নতুনভাবে এসে কি ভুল করলাম নাকি?" আমি খুবই কনফিউজড আসলে। তাহলে আমরা একটা কাজ করি। আমরা ২ টা ডিসিশন নিতে পারি। একটা ডিসিশন হচ্ছে যেভাবে চলছিল সেভাবেই চলবে। আরেকটা ডিসিশন হচ্ছে এইভাবেই চলবে। কোনটা আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদের একটু জানাবেন প্লিজ। অ্যান্ড আমি আজকে খুবই দুঃখিত। ১ম স্টোরিটা এত বড় স্টোরি আমি জানতাম যে লাইভে কোনো না কোনো একটা প্রবলেম হবে। আমি সবসময় মনে দোয়া দরুদ পড়ছিলাম যে, "আল্লাহ যেন কোনো প্রবলেম না হয়।" কিন্তু শেষ মুহূর্তে প্রবলেম হয়েই গেল। আমি এখন যেটা করব সেটা হচ্ছে খুবই লো রেজোলিউশন এ আমি ওটার এক্সপোর্ট দিচ্ছি এবং এক্সপোর্ট শেষ হলে আমি চেষ্টা করব এখান থেকে উঠিয়ে দেওয়ার সেটা। এবং তারপরে আপনারা হয়তো সেটা শুনতে পারবেন আজকে রাতে বা কালকে যখনই আপনারা শোনেন। ভালোই তো আমরা কালকে রাতেও মানে আজকে রাতে শুনতে পারলেন না, কিছুটা শুনলেন। বাকিটা আপনারা শুনতে পারবেন এবং এই ঘটনাটা স্বাধীন মিউজিক অ্যাপে আছে। আপনারা সেখানে গেলেও শুনে ফেলতে পারেন। এবং আমাদের হ্যালোউইন স্পেশালে এই ঘটনাটা আমরা প্রচার করেছিলাম এবং আজকে রাত ১১:৫৯ আপনাদের সবাইকে কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে চাই। আর অনেকেই কমেন্ট করছেন অনেক রকমের। সবাই আমাদের এখন আবার উৎসাহ দিচ্ছেন অনেক কিছু। এবং অনেকেই বলছেন অনেক কিছু। সো আমার যেটা মনে হয় যে আপনারা আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সাবস্ক্রাইবার খুবই কম। সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম। সুতরাং এত বড় একটা শো বা এইরকমভাবে আমরা যদি ফিরে আসি বা বড় একটা শো নিয়ে আসি তাহলে সেটা কন্টিনিউ করার জন্য আমাদের আসলে আরো বেশি মানুষ দরকার। না হলে আমরা কিভাবে করব? সো আপনারা সেই ব্যাপারেও আমাদেরকে একটু সহযোগিতা করবেন, আমাদেরকে একটু গাইড করবেন কিভাবে কি করতে পারি আমরা। তো আজকের মতো আমরা আজকে শোটা শেষ করি এবং আমরা শো শেষ করছি কিন্তু স্টোরি তো শেষ হচ্ছে না। কারণ স্টোরি শেষ হচ্ছে না বলেই আমরা পরবর্তীতে আরেকটা স্টোরি আমরা উঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য এবং সেটাও আপনারা শুনতে পারবেন। আশা করব যে আপনারা রেগুলার আমাদের সাথে এখন থেকে থাকবেন এবং আমাদের ঘটনাগুলো আপনারা
আমাদেরকে জানাচ্ছেন। সুতরাং আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই YouTube এবং Facebook এ রাখার পক্ষে। তো আমি এই Facebook এবং YouTube এ রাখার সিদ্ধান্ত নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জন্য আপনারা যেটা বলবেন, আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবেই করব আসলে। অ্যান্ড এখনো অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলছেন ছিলাম, থাকবো। তো আমরা এই শোটা করব আসলে বৃহস্পতিবার রাত 11:59 এটা মাসের ৩ টা বৃহস্পতিবার হবে আসলে। আর একটা বৃহস্পতিবার স্বাধীন মিউজিক অ্যাপে হবে। সেটা হচ্ছে একেবারেই প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। আমি বলব যে আমাদের এই সবাই যারা এখানে আছি তারাও যদি স্বাধীন মিউজিক অ্যাপে যোগ দেই, তাহলে অনেক নতুন, নতুন ঘটনা আমরা সেখানে শুনতে পারবো এবং আজকে রাত 11:59 একইভাবে আপনারা শুনতে পারবেন। আমি দেখি আপনারা একটু হাত তুলবেন এখানে কমেন্টের মাধ্যমে যে কে আজকে স্বাধীন মিউজিক অ্যাপে রাত 11:59 থাকছেন। প্লিজ আমাকে একটু জানাবেন। আমরা সেইভাবেই আমরা চেষ্টা করব সেখানেও আপনাদের ভালো একটা কিছু উপহার দিতে। অ্যান্ড YouTube এ আপনারা আরেকটা ঘটনা পাচ্ছেন আজকে। আমাদের এটা এখনো এক্সপোর্ট হচ্ছে এবং এটা আমি দেখতে পাচ্ছি যে এটা এক্সপোর্ট হতে কমপক্ষে ১.৫ ঘন্টা টাইম নিবে। সো ১.৫ ঘন্টা পরে আমরা আবার YouTube এ যখন আপলোড করব, YouTube আরও হয়তো ১ ঘন্টা টাইম নিবে। সুতরাং এইটা হতে আজকে লেট নাইট হয়ে যাবে। তাতে সমস্যা নেই। স্টোরিটা সেখানে থাকবে সেটাই বড় কথা। যেটা শোনাতে চেয়েছিলাম সেটা শোনাতে পারলাম না বলে অনেক দুঃখিত এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন আমি আছি, থাকছি ভাই। স্বাধীনে অনেকে থাকবেন আজকে। ওকে? সো আপনাদের সাথে তো কথা হচ্ছে। আজকে বার্থডে। সো এখানে অবশ্যই আপনারা না থাকলে কিভাবে স্বাধীনের নতুন স্টোরিটা হবে? এবং আমি দেখতে পাচ্ছি যে YouTube এ আসাটা অনেকে বলছেন দরকার আছে। ইয়েস, আমি সেটাই মনে করেছিলাম বলেই এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমি তো বললাম যে নতুন থাকবে। কিন্তু মানে বেসিক্যালি আজকের দিনটা শুরু করেছি আমি এইভাবে। দেখা যাক কি হয় সামনের সময়গুলোতে এবং আজকে রাত 11:59 আপনারা কিন্তু নতুন একটা স্টোরি পাচ্ছেন স্বাধীন মিউজিক অ্যাপে, রাইট? সো এখন যদি আপনারা বলেন যে, "না, আমরা এটা চাই না। এটা একটা খামোখাই একটা শো করলেন।" তাহলে আমি ভাই কমেন্ট পড়ার চেষ্টা করছি। অনেকে বলছেন, "কমেন্ট পড়ছেন না কেন?" কমেন্ট পড়ার চেষ্টা করছি এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখন ভালো কমেন্ট করছেন। ১ম এ গালাগালি দিচ্ছেন। আমি জীবনে যে পরিমাণ গালি শুনেছি, খুব অল্প পরিমাণ মানুষই হয়তো সেই গালি শুনেছেন। কারণ আমি জাস্ট রাতের শো করি এবং গত মানে কি বলবো যে প্রায় ১২-১৩ বছর ধরে এই কাজ করে আসছি এবং এইটা করতে গিয়ে আমার যে পরিমাণ গালি শুনতে হয়েছে এবং আমি যে পরিমাণ হজম করেছি, আল্লাহ আমাকে খুব বেশি রকমের ধৈর্য শক্তি দিয়েছেন বলে আমার হয়তো আপনাদের সঙ্গে থাকাটা সম্ভব হয়েছে। কারণ দেখুন, আমি মানে এখন পর্যন্ত যতগুলো শো আমি এখানে করেছি, তাতে বিভিন্ন কারণে আমি বিভিন্ন সময় গালি খেয়েছি। কেন গালি খেয়েছি? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে একটা সময় আমি যখন আমার প্ল্যাটফর্মে শো শুরু করলাম, তখন আমি দেখলাম যে আমার এই প্ল্যাটফর্মে সব জায়গায় শো শোনা যায় না। সবাই চান YouTube এ। তখনও কিন্তু চাইতেন সবাই YouTube এ। সো আমি YouTube এ শো করতে পারছিলাম না সেই সময়ও এবং তখন আপনাদের মধ্যে বিরাট একটা মাথা ব্যাথার সৃষ্টি হলো যে YouTube এ কেন এই শো নাই? কেন আমরা YouTube এ পাচ্ছি না? তখনও কিন্তু এটা ২০১০ এও কিন্তু ছিল। এবং তারপরে যখন আমি ফিরে আসলাম, তখন একটা নতুন প্ল্যাটফর্মে আসলাম এবং তখনও একইভাবে আমরা সেইম কথাটাই শুনলাম। এবং আমরা এই Facebook এ এবং YouTube এ আমরা অডিও ফরম্যাটে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। এখনো সমস্যা। এখন তাহলে আমি কি করব? নতুন স্টোরি। বললাম তো আপনাদের ধৈর্য ধরতে হবে। আর যদি পুরনো স্টোরি না শুনতে চান, শুনেন না। কোনো সমস্যা নাই। কারণ অনেকেই হয়তো এটা ভালো লাগবে না। আমি তো জানতামই না যে এত প্রিমিয়াম সাবস্ক্রাইবার রয়েছেন স্বাধীনে। এত মানুষজন রয়েছেন স্বাধীনে যারা শুনেছেন এই ঘটনা। বাপরে বাপ! এবং তারা এত বেশি সরব। এবং আমি এই যারা শুনেছেন তাদের সবাই কিন্তু আজকে স্বাধীনে চাই। এবং রাত 11:59 নতুন ঘটনা বা বার্থডে উপলক্ষে থাকবে না, এটা তো হতেই পারে না। আছে, স্বাধীনে আছে এবং সেটা ফ্রি। আপনারা সবাই জাস্ট গিয়েই শুনতে পারবেন এবং খুব স্মুথলি শুনবেন। কিন্তু রাত 11:59 মধ্যে আপনাদের সেখানে হাজির হয়ে যেতে হবে। আমাদের আজকের ইচ্ছা ছিল অনেক বড় লম্বা একটা শো করার। সেটা আমরা করতে পারলাম না। কারণ হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যু থাকেই। কারণ আমরা চাইলে এটা দুপুরবেলায় আসলে লাইভে উঠিয়ে দিতে পারতাম। কিন্তু কি লাভ এভাবে ঠকিয়ে। সো আমি চেয়েছি যে আপনাদের সাথে থাকার, আপনাদের সাথে কথা বলার এবং আমি দেখতে পাচ্ছি নাবিদুল ইসলাম, ইউসুফ আলী, শাওন চৌধুরী, মাহিন আসাদ, আবির ইসলাম, এমডি লতিফ, সাজিদ মাহমুদ, তারপরে সামির, মাহিমা, তারপরে আমাদের সাথে ইকরামুল হক, অদৃশ্য সাইদ, এমডি মারুফ, আবেগ, মাহরাব হোসেন, আমাদের সাথে আছেন আব্দুল্লাল বাশার,
আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আশিক হাসান, ইউসুফ আলী, কত মানুষের সাপোর্ট। এই সাপোর্টগুলোকে আমি শুধু সাপোর্ট মনে করি না, এগুলোকে আমি দোয়া মনে করি এবং সেইভাবেই আপনারাই আমার আগে এগিয়ে যাওয়ার প্রেরণা এবং আপনাদের জন্যই এই ফিরে আসা, আপনাদের জন্যই এই এত বছর ধরে রাত জাগা, আপনাদের জন্যই এত কষ্ট করে ঘটনা সংগ্রহ করা এবং কত মানুষ কোনো কিছু প্রাপ্তির আশা না করে শুধুমাত্র আপনাদের ঘটনা শুনিয়ে যাচ্ছেন। কিন্তু আমার রোমান, সিফাত, সাবিতের যে ঘটনাটা সেটা শোনাতে হবে। ইট ওয়াজ আ ভেরি লার্জ ফাইল। সেই জন্যই হয়তো প্রবলেমটা হয়েছে। ডোন্ট ওয়ারি, আমরা সেটা উঠিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই এবং আপনারা সেটা শুনতেও পাবেন। একেবারেই চিন্তার কোনো কারণ নেই। একটু টাইম লাগছে যদিও এটা এক্সপোর্ট হতে, কারণ ইটস আ লং ফাইল এবং এত বড় ঘটনা আসলে আমরা ভূত.com এও এর আগে শুনাইনি এবং আমাদের আরেকটা ছোট ঘটনা বেছে নিলে হয়তো ভালো হতো, কিন্তু আমিই চেয়েছি ভালো কিছু একটা শোনেন। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম সেটা কি শুনতে চাই? একটু কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে আমি কষ্ট করে না হলে পরে আর সেটা তৈরি করব না। আপনারা কি শুনতে চান? যেটা আমরা শুনছিলাম সেটা কি আমি আজকে রাত্রেবেলা আবার YouTube এ উঠাবো নাকি উঠাবো না? একটু কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমাদের জন্য হয়তো একটু ভালো হয়। যে আজকে যেটা শুনছিলাম, এতক্ষণ পর্যন্ত যেটা শুনছিলাম, সেটা কি আমরা শুনবো নাকি শুনবো না? এটা আমাদের জানিয়ে দিবেন। মাহিম আসাদ আমাদের সাথে আছেন, রিপা একা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি এবং সবাই মিলে আমরা শুনছি ভূত.com। আমি দেখতে পাচ্ছি যে শুনবো ভাই, অনেকেই বলছেন ভাই সাথে আছি তো, তারিফুল ইসলাম শ্রাবণ, মারুফ আছেন এবং Facebook ইউজার অনেকের নাম আসছে এভাবে এবং সবাই দেখতে পাচ্ছি শুনতেও চাচ্ছেন। ওকে, তাহলে কষ্টটা করি এবং আমরা আজকে সেই ঘটনাটাই তুলে দেই এবং আশা করছি যে রাত 11:59 স্বাধীনেও আপনারা চলে যাবেন। আর কথা না বাড়াই, আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাব রাত 11:59 সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং কথা হবে রাত 11:59 স্বাধীনে। আপনারা সবাই আশা করব আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলবো। এখানে যত মানুষ আছেন সবাই যেন আজকে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে যেটা হবে, আপনারা ইউটিউব থেকে এটার নোটিফিকেশন পাবেন, বেল আইকন যদি দিয়ে রাখেন। আপনারা জানতে পারবেন যে স্টোরিটা কখন আপ হলো এবং সেখান থেকে আপনারা শুনতে পারবেন। এটা একটা সেপারেট স্টোরি হিসেবে যাবে, সুতরাং আপনারা সেপারেট স্টোরি হিসেবেই শুনবেন, আলাদাভাবে শুনবেন এবং সেটা আমরা আজকেই আপ করব। আশা করব যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরোটা মুহূর্তে। কেমন লাগলো আমাদের এই উদ্যোগ সেটা আপনারা জানাচ্ছেন এবং আমরা যদি আপনাদের সাড়া পাই তাহলে এই বৃহস্পতিবার তো আসলে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য স্বাধীনে থাকবে। আপনারা অনেকেই প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছেন এখানে, সুতরাং আমার তো টেনশন কোনো কিছু নাই এবং আমি কিন্তু এরপর থেকে স্বাধীন নিয়ে আর কোনো কমপ্লেইন চাই না। কারণ আমি দেখলাম যে আপনারা সবাই শোনেন ঘটনা স্বাধীনে। আবার ওইখানে যেয়ে আপনারা তখন বলেন যে YouTube এ আসেন। সুতরাং আপনারা মানে সবাই ভালো আছেন। সো আপনারা নতুন ঘটনা আজকে এইজন্য আমি দেখব যে কি পরিমাণ লিসেনার স্বাধীনে আছেন। আজকে রাত 11:59 সবাই যদি না আসেন তাহলে কিন্তু খুব, খুব, খুব মন খারাপ হবে। কারণ আজকে বার্থডের এপিসোড এবং একটা উদ্ভট দিনে আমরা করছি। সুতরাং আমি খুব স্কেয়ার্ড যে আসলে সব মানুষ আসবেন কিনা, শুনবেন কিনা আমাদেরকে। সো আপনারা যদি আসেন আমরা খুবই খুশি হব। অ্যান্ড ভালো লাগবে আমাদের কাছে যদি আপনারা আসেন। আর এই বৃহস্পতিবার তো প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য যাচ্ছে। পরের বৃহস্পতিবারে আমরা আরেকটা এপিসোড আপনাদেরকে উপহার দেব। দেখা যাক সেখানে কোনো নতুন ঘটনা থাকে কিনা। সারপ্রাইজ থাকবেই কিছু না কিছু আপনাদের জন্য। সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে পুরোটা সময়। আর বলতে হবে যতদিন পর্যন্ত ভূত.com চলবে ততদিন পর্যন্ত ভূত.com এক্সট্রা চলবে এবং আমরা ভূত.com এর সাথে থাকবো, আমরা ভূত.com এক্সট্রার সাথে থাকবো, আমরা এই পেজের সাথে থাকবো, আমরা এই গ্রুপের সাথে থাকবো, আমরা এই চ্যানেলের সাথে থাকবো, আমরা স্বাধীন মিউজিক অ্যাপের সাথে থাকবো এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, স্বাধীন মিউজিক অ্যাপ আপনাদের জন্য দারুণ দারুণ সব অফার নিয়ে আসছে। আপনারা রেটিং যদি করেন তাহলে সেখান থেকে আপনারা খুব সহজেই আপনারা ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যেতে পারেন এবং ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া মানে কি, এই যে 2 বছরের যত ঘটনা, সব ঘটনা আপনি খুব ভালো সাউন্ডে উইদাউট বাফারিং আপনারা ফার্স্ট টু লাস্ট খুব আরাম করে শুনতে পারবেন। সো আমাদের বাফারিং এর তো একটা প্রশ্ন থাকেই। সো সেই ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হবে না। আর এই যে YouTube এ আপনারা দেখেন এখন ভিডিও দেখছেন কিন্তু, হ্যাঁ, বড় কিছু একটা দেখছেন। Facebook এও তাই। আপনাদের কিন্তু এখানেও ডেটা যাচ্ছে, স্বাধীনেও যায়। সো আমার মনে হয় যে স্বাধীনে আপনারা কেউ কোনোভাবে মানে কি বলবো যে এইভাবে কাউকে মানে ইয়ে করবেন না। মানে স্বাধীনটা শোনা আরো বেশি জরুরি এবং আজকে রাত 11:59 কেউ বাদ দিবেন না। কারণ নতুন স্টোরি আছে সেখানে। আর যারা এখানে YouTube লিংক দিচ্ছেন এদের সবাইকে আপনারা নিজ দায়িত্বে প্লিজ আমাদের মডারেটরদেরকেও বলছি ব্যান করে দিন এবং আপনারা যারা এখানে আছেন তারাও YouTube এ যারা এরকম লিখছে তারা প্লিজ লিখবেন না এবং এই চ্যানেলটা হচ্ছে অথেন্টিক চ্যানেল। কারণ এখান থেকে আমরা লাইভ করতে পারি। যেখান থেকে লাইভ যায় না এবং যেখানে আমি কথা বলি না, কমেন্ট পড়ি না, সেইখান থেকে সেই YouTube চ্যানেল
আপনারা কোনোভাবেই সাবস্ক্রাইব করবেন না। দরকার হলে তাদেরকে রিপোর্ট করুন এবং সেই ধরনের ইউটিউব চ্যানেল শোনা যদি আপনারা বিরত রাখেন, তাহলেই আমরা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে বড় করতে পারবো এবং আপনাদের কাছ থেকে আরো বড়, বড় ঘটনা, বড়, বড় সবকিছু উপহার দিতে পারবো। সো আমি চাই যে আপনারা পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। রাত 11:59 আপনাদের সবার সাথে দেখা হচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পোর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আর আমি বিদায় নিচ্ছি রাসেল। কথা হচ্ছে আবারও ইউটিউবে নতুন ঘটনা নিয়ে এবং ইউটিউবে নতুন যে স্টোরি আছে যেটা শুনতে পাচ্ছিলেন সেটা নিয়ে এবং স্বাধীনে নতুন একটা স্টোরি নিয়ে আমি রাসেল আসছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা শুনবেন ঠিক মোটামুটি আর ঘন্টাখানেকের মধ্যে আমি আসবো, তাই না? মানে রাত এখন 10:46 বাজে, 11:59 আমি আসবো। সো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা সবাই সময়টা আপনাদের ভালো কাটুক। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।